মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ান বিমান বাহিনীর কারণেই প্রচণ্ড চাপে রয়েছে ইউক্রেন বলে স্বীকার করেছে ইউক্রেনিয়ান বাহিনী। রাশিয়ান শক্তিশালী বিমান বাহিনীর সামনে মূলত তারা টিকতে পারছে না। যখন তারা সামনে এগোনোর চেষ্টা করছে, রাশিয়ার যুদ্ধবিমান, রাশিয়ান অ্যাটাক হেলিকপ্টারগুলো তাদের উপরে ঝামলে পড়ছে আর হামলে পড়ছে। এমনভাবে হামলে পড়ছে, মিস্টার ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা বন্ধুদের সমালোচনা করছেন প্রতিনিয়ত। সমালোচনার মধ্যে অন্যতম যে ব্যাপারটি সামনে এসেছে তা হলো ইউক্রেনের পাল্টা আক্রমণের গতি নিয়ে আমেরিকার তরফ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দেওয়ার কারণে। আমেরিকার তরফ থেকে বলা হয়েছে মাত্র এক মাসেরও কম সময় রয়েছে এই ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে ইউক্রেনের পাল্টা আক্রমণের বয়স। এর মধ্যে যদি তারা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে না পারে, তাহলে যে ব্যাপারটি সামনে আসবে সেটি হলো ইউক্রেনের একমাত্র পরাজয়। অর্থাৎ যে অঞ্চলগুলো রাশিয়া দখল করেছে সেই অঞ্চলগুলোর পরাজয় মেনে নিয়ে, আর যে সকল অঞ্চল এখনও পর্যন্ত ইউক্রেন তার দখলে ধরে রাখতে সক্ষম হয়েছে সেই অঞ্চলের সীমারেখা দিয়ে একটি নতুন ইউক্রেন তৈরি করা। এই নতুন ইউক্রেন তৈরি করার মাধ্যমে যে বিষয়গুলো সামনে আসছে, তাহলে কি রাশিয়ান বাহিনীকে তাদের বিমান বাহিনী জিতিয়ে দিল শেষ পর্যন্ত? এতদিন পর্যন্ত পৃথিবী সেরা রাশিয়ান পদাতিক বাহিনী, বিশেষ করে রাশিয়ার আর্টিলারি সেকশন ছিল সবচেয়ে ক্ষমতাধর। বন্ধুরা, স্বীকৃত এই আর্টিলারি সেকশনকে মূলত ইউক্রেনিয়ান বাহিনীর আঘাতে অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। সেই সময় ত্রাতের ভূমিকায় এগিয়ে আসে রাশিয়ান বিমান বাহিনী। আজ বলবো রাশিয়ান বিমান বাহিনী কিভাবে ইউক্রেনকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে জয়ে সহায়তা করছে সেই কথা। আর সেই বিষয়গুলো জানতে চাইলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, একটুও না টেনে। রাশিয়ান বিমান বাহিনীকে এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধে তাদেরকে জিতিয়ে দিচ্ছে, মূলত এই স্বীকৃতিটি এসেছে ইউক্রেনের তরফ থেকে। আর এ কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট তার বন্ধুদের কাছে প্রতিনিয়ত F-16 ফাইটিং ফ্যালকন থেকে শুরু করে তাদের যে যুদ্ধ বিমানগুলো প্রতিনিয়ত রাশিয়ান বাহিনীকে যেন বাধা দিতে পারে এমন এয়ারক্রাফট চাইছেন। আর সেই এয়ারক্রাফট এতদিন ধরে চেতে 6 মাস, 7 মাস বা 1 বছর চলে গেছে, তারপরও তার প্রয়োজন অনুযায়ী বা তাদের চাহিদা অনুযায়ী এয়ারক্রাফট পায়নি ইউক্রেন। মূলত তাদের অন্যতম চাহিদা ছিল F-16 ফাইটিং ফ্যালকন, যেটি আমেরিকা উৎপাদন করে থাকে। লকহিড মার্টিনের বর্তমানে উৎপাদনকৃত F-16 ফাইটিং ফ্যালকন হলো পৃথিবীর মধ্যে একটি লিজেন্ডারি যুদ্ধ বিমান। মূলত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি বিশ্বাস করেন যে তিনি এই F-16 ফাইটিং ফ্যালকন যদি পর্যাপ্ত পরিমাণে পান, তাহলে রাশিয়ান বাহিনীকে খুব ভালোভাবে বাধা দেওয়া সম্ভব হবে। রাশিয়ান বাহিনীর কাছে যে সকল ফোর্স রয়েছে, বিশেষ করে অ্যাটাক হেলিকপ্টারের যে সকল বহর রয়েছে, তারা মূলত ধসিয়ে দিয়েছে ইউক্রেনের যে সকল সামনে অগ্রসরমান বাহিনী বা হাম্বিজান অথবা তাদের যে সকল ভেহিকলগুলো ছিল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের বহর, তারপরে মিসাইলের বহর, ট্যাঙ্কের বহর, এগুলোকে ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা প্রথমেই ব্যবহার করেছে রাশিয়ার কাছে থাকা বিমান বাহিনীর তাদের অন্যতম হেলিকপ্টারগুলো। এই হেলিকপ্টারগুলোর মধ্যে ছিল মিলমি 35 থেকে শুরু করে মিলমি 28 থেকে শুরু করে মিলমি 24 হ্যাভক। এই অ্যাটাক হেলিকপ্টারগুলোর অভূতপূর্ব ক্ষমতা রয়েছে নিচের ট্যাঙ্ক বহরকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই ট্যাঙ্ক বহর নিয়ে এগোতেই তাদের মূল সারাটা গেছে। মূলত ট্যাঙ্ক বহরের বাইরে কোনো সমরাস্ত্র নিয়ে এই মুহূর্তে পদাতিক বাহিনী হিসেবে ইউক্রেনীয় বাহিনীর সামনের দিকে অগ্রসর হতে সক্ষম হয়নি। আমেরিকা যে সকল অস্ত্র দিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল তাদের ট্যাঙ্ক। অর্থাৎ আমেরিকার অনুরোধে লিওপার্ড ট্যাঙ্ক দিয়েছিল জার্মানি, আর ব্রিটেন দিয়েছিল তাদের অন্যতম চ্যালেঞ্জার ট্যাঙ্ক। মূলত লিওপার্ড এবং চ্যালেঞ্জার ট্যাঙ্ক একেবারে পুরোপুরি স্ম্যাশ করে দিয়েছে রাশিয়ান এই অ্যাটাক হেলিকপ্টারের গ্রুপ। সুতরাং রাশিয়ান এই অ্যাটাক হেলিকপ্টারের কোনো জবাব ইউক্রেনের হাতে ছিল না। আর এ কারণেই তারা প্রতিরক্ষা ব্যূহ ভাঙতে পারেইনি। তাদের প্রায় 70,000-এর কাছাকাছি সৈন্য মারা গেছে। আর 70,000 কাছাকাছি সৈন্য মারা যাওয়ার পাশাপাশি MLR সিস্টেম থেকে শুরু করে হাম্বিজান অ্যাটাক হেলিকপ্টার, তারপরে তাদের যে সকল মূলত অগ্রবর্তী ট্যাঙ্ক এবং ব্র্যাডলি হাম্বিজান, আমেরিকার আরও অ্যামিউনেশন, তাদের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের বহর, অ্যামিউনেশন বহর, এগুলো পুরোপুরি তছনছ হয়ে গেছে। তার সাথে যে সৈন্যবহর ছিল তা তো গেছেই। এই সকল অভিজ্ঞতা অর্জনের পর ইউক্রেন তার পাল্টা আক্রমণের স্ট্র্যাটেজি পরিবর্তন করে। পাল্টা আক্রমণের স্ট্র্যাটেজি পরিবর্তন করে ইউক্রেন সিদ্ধান্ত নেয় তারা এমনভাবে তাদের বাহিনীগুলোকে সাজাবে যেন মূলত তাদের বাহিনীগুলো রক্ষা পায় এবং পাল্টা আক্রমণের গতিও বৃদ্ধি করা যায় বা রাশিয়াকে চাপে ফেলা যায়। কিন্তু সেই চাপ আর রাশিয়ার উপরে ফিরে আসেনি। এর অন্যতম কারণ হলো রাশিয়ার বিমান বাহিনী। তারা যাই নিয়ে সামনে অগ্রসর হতে চেয়েছে, রাশিয়ান বিমান বাহিনী সুকৌশলে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। যদিও রাশিয়ান বিমান বাহিনীও তার জবাব পেয়েছে এবং আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার বিমান বাহিনীর অনেকগুলো যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টারকে শুট ডাউন করতে সমর্থ হয়েছে। কিন্তু রাশিয়ান বিমান বাহিনীর সংখ্যা শক্তিশালী এবং আধিক্যের কাছে সেগুলো আর পেরে ওঠেনি।
মূলত চরম বাস্তবতার মধ্যে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে এখানে দেখা দেয়। তাহলে কিভাবে সামগ্রিক বিষয়গুলো নিয়ে তারা অগ্রসর হবে? এর মধ্যে অন্যতম হলো আমেরিকার কাছে রাশিয়ার বিমান বাহিনীর জবাব হিসেবে F-16 ফাইটিং ফ্যালকন যত দ্রুত সম্ভব সেগুলো পাওয়া। বন্ধুরা, আমেরিকা তো প্রথমে দেয়নি, আমেরিকা মূলত একটি অনুমতি দিয়েছে। আমেরিকা ইউরোপীয় মিত্রদের কাছে যে সকল F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান দিয়েছিল, তারা ইচ্ছা করলে ইউক্রেনকে এই সকল যুদ্ধবিমান বা F-16 ফাইটিং ফ্যালকন দিয়ে সহায়তা করতে পারে। এমনিতেই ইরানের সহযোগিতায় যুদ্ধের মোড়টি ঘুরে যায়। আর এই যুদ্ধে যদি বর্তমান বাস্তবতার ভিত্তিতে রাশিয়া জয়লাভ করে, তাহলে ইরানের অবদান রাশিয়া কোনোদিনই ভুলতে পারবে না। পরাজয়ের মুখে থাকা রাশিয়াকে ঘুরে দাঁড়াতে প্রাথমিক যে সহায়তাটি করেছিল ইরান, সেটি যুদ্ধের গতিপথ বদলে দেয়। সেই যে যুদ্ধের গতিপথটি বদলে দেয়, আর সেই গতিপথ ফেরাতে পারেনি ইউক্রেন রাশিয়ার চিন্তার বাস্তবতার ভিত্তিতে বর্তমানে যে সকল দেশগুলো সহায়তা করছে, তাদের মধ্যে ইরান রাশিয়াকে জানা যাচ্ছে যে আত্মঘাতী ড্রোনের সহায়তা দিয়ে সহায়তা করছে। এর বাইরে অনেক সময় শোনা যায় দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল বা মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল ইরানের তরফ থেকে রাশিয়া পেয়েছে। তবে এ ব্যাপারে আমি কোনো কনফার্মেশন পাইনি। যতদিন না পর্যন্ত এ ব্যাপারে কনফার্মেশন পাচ্ছি, ততদিন পর্যন্ত আপনাকে নিশ্চিত করতে পারছি না বা আপনাদেরকে নিশ্চিত করতে পারছি না। বন্ধুরা, ইরানের মধ্যম এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত সে দিতে রাজি নয়, কারণ তার পার্শ্ববর্তী যে শত্রু দেশ ইসরায়েলকে আপ্যায়ন করার জন্য সম্ভবত এই ক্ষেপণাস্ত্রগুলো সে ঘাটতি সৃষ্টি করতে চাইবে না। যে কোনো সময় ইসরায়েল এবং আমেরিকান হামলার মুখে থাকে ইরান। তাই ইরান যেহেতু সহজলভ্য এবং সহজে দ্রুততম সময়ের মধ্যে অনেকগুলো তৈরি করতে সক্ষম, তার এমন কিছু কারখানা রয়েছে ড্রোনের, এই আত্মঘাতী ড্রোন তৈরির ক্ষেত্রে তার মুন্সিয়ানার পরিচয় দিয়ে সে এগুলো ঝাঁকে ঝাঁকে উৎপাদন করতে পারে অল্প সময়ের মধ্যে। আর এ কারণেই রাশিয়াকে যদি সেগুলো সে প্রদান করে, তার বিনিময়ে সে অর্থ পাবে এবং এই ঘাটতিগুলো সে দ্রুততম সময়ের মধ্যে আবার পূরণ করে ফেলতে পারবে। এই সকল স্ট্র্যাটেজি চিন্তা করে ইরান রাশিয়াকে আত্মঘাতী ড্রোন দিয়েছিল এবং তার মাধ্যমে এই যুদ্ধের সামগ্রিক প্রক্রিয়াটি ঘুরিয়ে দেয় রাশিয়ান বাহিনী। কিন্তু ক্ষেপণাস্ত্রের ব্যাপারটি আলাদা। ক্ষেপণাস্ত্র তৈরি করা এতটা সহজ নয়। আপনি অপারেশনাল ক্ষেপণাস্ত্র নির্মাণ করতে হলে আপনাকে যথেষ্ট সময় অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে এবং তার নিখুঁততা নিশ্চিতের মাধ্যমে এমনভাবে আপনার সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করতে হবে, এখানে যত বেশি আপনি মজুদ বৃদ্ধি করতে পারবেন নিখুঁতভাবে, তত বেশি আপনার প্রতিপক্ষ আপনাকে সমীহ করে চলবে এবং আপনার উপরে যে আক্রমণের একটি সম্ভাবনা থাকবে সেটি আরও পিছিয়ে যাবে। আর এই সকল চিন্তা করে সম্ভবত ইরানের কাছে ক্ষেপণাস্ত্র চাইলেও ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করেনি বা করতে রাজি নয়। বন্ধুরা, বলছিলাম রাশিয়ান বিমান বাহিনীর কথা। রাশিয়ান বিমান বাহিনী বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটটি পরিবর্তন করে দেওয়ার ক্ষেত্রে তাদের সবচেয়ে উল্লেখযোগ্য যুদ্ধ বিমানগুলোর মধ্যে কাজে লেগেছে Su-35 SE। বন্ধুরা, 2008 সালে লঞ্চ করা এই যুদ্ধ বিমানগুলো পরবর্তীতে 5 বছর পর 2012-13 দিকে মাস প্রোডাকশন শুরু হয়। মাস প্রোডাকশনের মাধ্যমে Su-35 প্রথম পর্যায়ে 150টির মতো তৈরি করা হয়। বন্ধুরা, এর মধ্যে 25টি চায়নার নিকটে রপ্তানি করা হয়। চায়না 25 থেকে 35টি যুদ্ধবিমান সম্ভবত অপারেট করছে এবং চায়নার বাইরে আর কোনো দেশের কাছে এখনও পর্যন্ত Su-35 যুদ্ধবিমানগুলো এখনও পর্যন্ত হস্তান্তর করেনি রাশিয়া। হেলিকপ্টার এবং Su-35 এর মাধ্যমে মূলত ইউক্রেনীয় বাহিনীকে ধসিয়ে দেওয়া হয়েছে। আর এই Su-35 এর ইরানের সহযোগিতার একটি ক্ষেত্র বা পাল্টা হিসেবে, ইরানকে সহযোগিতার অংশ হিসেবে শোনা গিয়েছিল ইরান রাশিয়ার কাছ থেকে এই চতুর্থ প্লাস প্রজন্মের সেমি-স্টিলথ যুদ্ধবিমানটি ক্রয়ের দ্বার প্রান্তে চলে গেছে বা ডেলিভারি এখন অপেক্ষায়। বন্ধুরা, সর্বশেষ পর্যায়ে সম্ভবত এই ডেলিভারিটি স্থগিত হয়েছে। আমার কাছে মনে হয় এর অন্যতম কারণ হলো অনেকগুলো যুদ্ধবিমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়া হারিয়েছে, তার এখন আরও এডিশনাল যুদ্ধবিমান প্রয়োজন। তাই সম্ভবত বন্ধু ইরানকে অনুরোধের মাধ্যমে এই চুক্তিটি স্থগিত করেছে রাশিয়া। অর্থাৎ ইরানকে যে যুদ্ধবিমানগুলো দেওয়ার বা ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করবে। ইরানও সানন্দে সেগুলো সম্ভবত মেনে নিয়েছে এবং ইরান সম্ভবত চীনের দিকে Z-10C বা Z-10D যুদ্ধবিমান ক্রয়ের ক্ষেত্রে আবার ঝাঁপাবে। যেহেতু এই দুটি যুদ্ধবিমান আলাদা প্রকৃতির, অর্থাৎ Su-35 SE হলো ডাবল ইঞ্জিন বিশিষ্ট একটি যুদ্ধবিমান, অন্যদিকে Z-10D হলো সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট একটি যুদ্ধবিমান। সুতরাং দুইটির ভ্যারিয়েন্ট ভিন্ন। তাই ভবিষ্যতে এটি ইরান ক্রয় করতে পারে, কারণ এর যে বিধ্বংসী সক্ষমতা ইউক্রেনে দেখা গিয়েছে, সেটি অন্য কোনো যুদ্ধবিমানের ক্ষেত্রে এখনও পর্যন্ত তুলনাহীন।
সামগ্রিক এই বাস্তবতার ভিত্তিতে যে বিষয়টি আপনাদের সামনে তুলে আসলাম তা হচ্ছে এই যুদ্ধবিমানের যে গতি প্রকৃতি এবং বিধ্বংসী সক্ষমতা রাশিয়াকে জিতিয়ে দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে, তার মধ্যে F-16 ফাইটিং ফ্যালকন আসলে তার কোনো পরিবর্তন হয়েছে কিনা সেই আপডেটগুলো আপনাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করব। আর সেই আপডেটগুলো যদি আপনারা নিয়মিতভাবে পেতে চান যে F-16 ফাইটিং ফ্যালকন এবং Su-35 একে অপরের মুখোমুখি হলে কোন কাহিনী ঘটে সেটি জানতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব রিমাইন্ডার পেয়ে যাবেন।